আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই মহান বাঙালির 52 সালের যে বিশেষ স্মৃতি, মূলত ভাষা আন্দোলন কেন্দ্রিক অল্প কয়েকদিনের স্মৃতি, 52 সালের ফেব্রুয়ারি মাস, মার্চের কয়েকটা দিন, এই দিনে তার যে বিশেষ কিছু স্মৃতি সেটা আজকে আমরা দেখব। প্রথমেই পাঠ পরিচিতি দেখে নিই। 52 দিনগুলো এটা নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী থেকে, আর এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল 2012 খ্রিস্টাব্দে। 42তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল, অসমাপ্ত আত্মজীবনী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 2012 খ্রিস্টাব্দ। আর 52 দিনগুলো নেওয়া হয়েছে এই গ্রন্থ থেকেই। তো সকলের অনুরোধে বঙ্গবন্ধু 1967 খ্রিস্টাব্দে এটা লেখা শুরু করেছিলেন। তখন তিনি ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী ছিলেন। রাজবন্দী মূলত তাদেরকে বলা হয় যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার কারণে, আন্দোলন করার কারণে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে বলা হয় রাজবন্দী। তো এই অবস্থায় তিনি আত্মজীবনী লেখা শুরু করেছিলেন 1967 খ্রিস্টাব্দে। প্রশ্ন হয়, অসমাপ্ত আত্মজীবনী কত সালে লেখেন তিনি? 1967 খ্রিস্টাব্দে। এবং 1968 খ্রিস্টাব্দে যখন তিনি আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক হন, তখন তার লেখা বন্ধ হয়ে যায়। তখন তার জীবন শঙ্কার মধ্যে পড়েছিল, মেরে ফেলা হবে এরকম একটা ভাব আমরা দেখতে পাচ্ছিলাম ওনার জীবনীটি দেখবে। তো ওই সময় লেখা বন্ধ হয়ে গিয়েছে। এবং জীবনীটিতে, অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী যেটা, ওটাতে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। ওনার জন্ম, শৈশব, তার পূর্বপুরুষ সম্পর্কে একটু বর্ণনা আছে যদিও। মূলত 1955 খ্রিস্টাব্দ বা 54 পরবর্তী অল্প কিছু ঘটনা এসেছে। একে ফজলুল হক, ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হবে, এই অবস্থায় গ্রন্থটা শেষ হয়ে গেছে। যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠ, কারা বলতে কারাগার, কুঠুরি, রোম, কারাগারের কক্ষে নির্জনে কাটলেও জনগণ অন্তপ্রাণ। জনগণ যার প্রাণ, এই মানুষটা ছিলেন আপোষহীন। কারো কাছে তিনি আপোষ করেননি, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এ কারণেই বারবার প্রতিবাদ করেছেন, বারবার জেলখানায় বন্দী হয়েছেন। শাসকরা তাকে ধরে নিয়ে গেছে, পাকিস্তানি শাসক, মূলত অপশাসক, এবং নির্ভীক, যার কোনো ভয় নেই, এরকম ভাবে তিনি জীবন যাপন করেছেন। এবং তার যে বিচিত্র অভিজ্ঞতা, উপলব্ধি, রাজনৈতিক পর্যবেক্ষণ, সেটা তিনি সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন তার গ্রন্থগুলোতে। আর 52 দিনগুলো রচনায় 1952 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর যে জেল জীবন, তিনি জেলখানায় কিভাবে কাটাচ্ছেন, অনশন করছেন, এবং সেই জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে, এখানে বর্ণনা করা হয়েছে। এবং তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন, ওই সময়ে নুরুল আমিন ওনারা আছেন, নুরুল আমিন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, এবং বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট করেন। বঙ্গবন্ধুকে এই পর্যায়ে প্রায় 27 মাস জেলখানায় আটক রেখেছে, কারণ তিনি আন্দোলন করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে একের পর এক আন্দোলন করছেন, বিভিন্ন অধিকার আদায়ের চেষ্টা করছেন। এ কারণে প্রায় 27 মাস তিনি বন্দী আছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আর এই অনশনকে সর্বশেষ ধাপ মনে করা হয়। যখন আমি নিরুপায়, কিছুই করার নেই, আন্দোলন করার সুযোগ নেই, কি করব, জেলখানায় বসে তখন অনশন শুরু করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ। কর্তৃপক্ষ, অথরিটি, তারা কিরকম আচরণ করছে বঙ্গবন্ধুর সাথে, এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল। অন্য নেতাকর্মীরা তাকে দেখতে আসছেন, তাদের সাথে তাদেরকে কিভাবে কথা বলে দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন, এই বিষয়গুলো আসছে। আমরা দেখবো এটা মহিউদ্দিন প্রসঙ্গে। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে। প্রশ্ন হয়, 52 দিনগুলির রচনায় বিশেষভাবে কোন ঘটনা বর্ণিত হয়েছে? বলে ভাষা আন্দোলনের ঘটনাগুলো। 21শে ফেব্রুয়ারিতে ছাত্র জনতার উপরে রফিক, জব্বার, সালাম, বরকত, এদের উপর যে গুলি বর্ষণ করা হয়েছিল, সেই ঘটনাটা বিশেষভাবে বর্ণিত হয়েছে। সেই সঙ্গে অনশনরত অবস্থায়, অনশন করছে এমন, এই অবস্থায় মৃত্যু অত্যাসন্ন, অতি আসন্ন, খুবই নিকটবর্তী, এটা জেনে পিতামাতা সন্তানদের নিয়ে ভাবনা যে আমি মরে গেলে এদের কি হবে, রেনুর কি হবে, আমার ছেলে মেয়ে শেখ হাসিনা এবং কামাল, এদের কি হবে, এই যে ভাবনা, এই বিষয়গুলো তিনি ভেবেছেন। অবশেষে মুক্তি পেয়ে আমরা দেখব যে মূলত 29 ফেব্রুয়ারিতে তিনি জেল থেকে বের হন।
27 তারিখে অর্ডার এসেছে, তবে 2 দিন পরে মূলত বের হয়েছেন জেলখানা থেকে। তো মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতি হৃদয়স্পর্শী। হৃদয়স্পর্শী বলতে হৃদয়কে স্পর্শ করে এমন, যেটা শুনে আমাদের কান্না পায়, আমাদের খারাপ লাগে, এরকম বিবরণও ফুটে উঠেছে 52 দিনগুলি অংশে। কিছু প্রশ্ন আসে, একটু দেখে রাখবে। বঙ্গবন্ধু নামের শুদ্ধ বানান কি? বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে? শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নগুলো এসেছে বিভিন্ন পরীক্ষায়, একটু দেখে রাখবে। অসমাপ্ত আত্মজীবনী কে রচনা করেছেন? 52 দিনগুলি কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক। এটা ঠিক প্রবন্ধ না, অনেকে এটাকে প্রবন্ধ হিসেবে চালিয়ে দেয়, তবে এটাকে আত্মজৈবনিক বা আত্মজীবনীমূলক রচনা বলাই উত্তম। আর এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে ভাষা আন্দোলনের স্মৃতি। মনে রেখো, 52 দিনগুলি রচনার পাঠ করে আমাদের মনে জাগবে দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা জাগবে, যে কোনো অবস্থাতেই দেশের স্বার্থ আগে, এই বোধ জাগ্রত হবে এবং মানুষের প্রতি ভালোবাসা জাগবে। অন্তর্নিহিত উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে অধিকার সচেতন করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, আত্মপ্রত্যয় করা। নিজের প্রত্যয়ের উপর সে অবিচল থাকবে, অটল থাকবে, কারো কাছে মাথা নত করবে না। আমার পথ প্রবন্ধে যেমন কাজী নজরুল ইসলাম কারো কাছে মাথা নত করেন না, ঠিক এখানেও বঙ্গবন্ধুর ক্ষেত্রেও এরকম দেখব যে তিনি কারো কাছে মাথা নত করেন না। এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এগুলো বহুপদী এসেছে বিভিন্ন পরীক্ষায়, দেখে রাখবে। আত্মত্যাগ, দেশপ্রেম ও আপোষহীনতা, আর দৃঢ় প্রতিবাদ বা দৃঢ়চেতা মনোভাব। কোন ঘটনার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টি লেখক ফুটিয়ে তুলেছেন? ভাষা আন্দোলনের মাধ্যমে। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। একবার এক কাক বলছে, তুমি খাঁচায় বন্দি কেন? পাখি উত্তর দিচ্ছে, ওর গুণ আছে। বলছে, কারণ আমি কথা বলি। এই রচনায় আমরা দেখব বঙ্গবন্ধু যেহেতু আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সরকারের ভুল ধরেন, নানাভাবে মানুষকে অধিকার আদায়ে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, এ কারণে বঙ্গবন্ধুকে বারবার জেলখানায় বন্দী করা হচ্ছে। সেটারই অংশ হিসেবে তিনি এখন জেলখানায় বন্দী আছেন। এদিকে বলতে এদিকে দিয়ে শুরু হয়েছে, মানে তার আগেও অনেক ঘটনা ঘটেছে। যেহেতু আত্মজীবনীর অংশ চলছে, এর আগেও অনেক ঘটনা আছে, পড়ে নিও। অসমাপ্ত আত্মজীবনী পড়ে নেবে, অবশ্যই লাগবে। চাকরি বলো, যে কোনো কারণেই বলো, এটা লাগবে। খুবই ভালো লেখা। এদিকে জেলের ভিতরে আমরা 2 জনে প্রস্তুত হচ্ছিলাম। প্রশ্ন হয়, কয়জন? 2 জন। কে কে? বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন। কি করছে? অনশন ধর্মঘট করবে। বঙ্গবন্ধুর কথা তো অনেক বলবো আমরা। আর মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন রাজনীতিবিদ। বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে, 1971-এর পূর্বে ও পরে প্রায় সকল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। রাজনৈতিক কারণে ব্রিটিশ আমল অর্থাৎ 1947-এর আগে পাকিস্তান অর্থাৎ 47 থেকে 71 পর্যন্ত এবং বাংলাদেশ আমলে দীর্ঘকাল কারাভোগ করেছেন, কারাবরণ করেছিলেন, জেলখানায় বন্দী ছিলেন। আমরা দেখলাম বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন অনশন ধর্মঘট করছেন। তো প্রশ্ন হয়, অনশন ধর্মঘট কি? যে কোনো ন্যায় দাবি, ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটানা আহার বর্জনের সংকল্প। কিছুই খাবো না, যদিও অনেক সময় জল পান করা হয়। আমরা আলোচনা করে ঠিক করেছি বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন যাই হোক না কেন, যতই অত্যাচার করা হোক, যতই মরা মরা ভাব হয় না কেন, আমরা অনশন ভাঙবো না। প্রশ্ন হয় যে আমরা অনশন ভাঙবো না, এই কথার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কোন দিক প্রকাশিত হয়েছে? বঙ্গবন্ধুর সংগ্রাম এবং আপোষহীন মনোভাব ফুটে উঠেছে। খুবই ভালো প্রশ্ন, দেখে রেখো। তিনি অনমনীয়, নত হন না, তিনি যেটাকে ভালো মনে করছেন সেটাই কিছু করে যান, সেটা এখানে ফুটে উঠেছে। যদি এ পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। আমরা আপোষ করব না, আমাদেরকে মুক্তি দিতে হবে, আমাদের যে দাবি সেটা মেনে নিতে হবে। বঙ্গবন্ধুর অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? প্রশ্ন হয়। উত্তর, প্রতিবাদ। তিনি প্রতিবাদ করছেন এভাবে, কারণ তিনি নিরুপায়। জেলখানায় বসে আর কি করবে? জেলের ওয়াল তো আর ভাঙতে পারেন না, এভাবেই প্রতিবাদ করতে হয় জেলখানায় বন্দী হলে। জেল কর্তৃপক্ষ, অথরিটি,
বহুবচন বোধক শব্দ। কর্তৃপক্ষ বিশেষ করে মানে কর্তৃপক্ষের মাঝে বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট শব্দার্থ আসে। সুপারিনটেন্ডেন্ট অর্থ কি? তত্ত্বাবধায়ক। আমির হোসেন সাহেব জ্ঞানমূলক হয়। সুপারিনটেন্ডেন্টের নাম কি ছিল? আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার। জেলার মানে জেইলর। ডেপুটি জেইলর অর্থ উপকারাধ্যক্ষ, অর্থাৎ কারা অধ্যক্ষ। কলেজের অধ্যক্ষ যেমন প্রিন্সিপাল বলি, ঠিক এখানেও কারা অধ্যক্ষ, কারাগারের অধ্যক্ষ, কারাগারের প্রধান যিনি। উপ তার মানে ভাইস, ডেপুটি। ডেপুটি জেলার মোখলেসুর রহমান। এখানে দুইটা জেল পাবো আমরা, একটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল, একটা হচ্ছে ফরিদপুর জেলখানা। তো ঢাকা সেন্ট্রাল জেল যেটা, সেটার ডেপুটি জেলার ছিলেন মোখলেসুর রহমান। আমাদের অনেক বোঝাতে চেষ্টা করলেন যে আসলে অনশন করার দরকার নেই, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, এরকম বুঝ দিচ্ছেন। আমাদের অনেক বোঝাতে চেষ্টা করলেন যে এরকম ভাবে মরার দরকার নেই, অনশন করার দরকার নেই। প্রশ্ন ছিল 52 দিনগুলিতে অনশনকারীর সংখ্যা কত? 2 জন, বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন 2 জন। আর 52 দিনগুলি রচনায় বঙ্গবন্ধুর জেল সঙ্গী কে? মহিউদ্দিন। বা সহযোদ্ধা কে? মহিউদ্দিন। এবং বঙ্গবন্ধু যে দেশে মানুষকে ভালোবাসতেন এবং পরের জন্য জীবনকে উৎসর্গ করতেন, সেটা এই লেখায় ফুটে উঠেছে, মনে রেখো। আমরা তাদের বলতে মোখলেসুর রহমান ওনাদেরকে বললাম, আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, বলে আমরা আপনাদের বিরুদ্ধে কিছু বলছি না, কোনো আন্দোলন করছি না, আপনাদের উপর রাগ করে আমরা অনশন করছি না। বলে কি জন্য? বলে সরকার আমাদের, গুরুত্বপূর্ণ, যে বঙ্গবন্ধু অনশন কেন করছিলেন? উত্তর, সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রেখেছে, প্রায় 27 মাস জেলখানায় বন্দি রেখেছে, তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি। সরকার যেহেতু আমাদের মুক্তি দিচ্ছে না, অকারণে আটকে রেখেছে, নিয়ম হলো যদি কেউ কোনো অপরাধ করেই থাকে তো তাকে দ্রুত বিচারের আওতায় আনবে, তার বিচার করে ফেলবে। কিন্তু এখানে সরকার কিছুই করছে না, এজন্য অনশন করছে। এতদিন জেল খাটলাম, অর্থাৎ প্রায় 27 মাস জেল খেটেছেন, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয়নি, আপনাদের সাথে কখনো সম্পর্ক খারাপ হয়নি। কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয়, সরকার যেরকম আদেশ করেন সেরকমই আচরণ করা হয়। মানে আপনারা যেটা করেছেন সরকারের ইচ্ছা অনুসারেই করেছেন, এই হিসেবে আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। মোখলেসুর রহমান খুবই অমায়িক। প্রশ্ন, অমায়িক ছিলেন মোখলেসুর রহমান, ভদ্র শিক্ষিত ছিলেন, তিনি খুব লেখাপড়া করতেন। লেখাপড়া বলতে এখানে সেলফ স্টাডি, ব্যক্তিগত লেখাপড়া, দেশের সমাজ সবকিছু সম্বন্ধে ধারণা রাখা, খোঁজ খবর রাখা। মূলত তিনি খুব লেখাপড়া করতেন, কে কোথায় কি করছে দেশের অবস্থা খোঁজ খবর রাখতেন। 15ই ফেব্রুয়ারি তারিখ হিসেবে 15ই ফেব্রুয়ারি প্রথম তারিখ উল্লেখ আছে, যদিও এর আগেই মূলত লেখাটা শুরু হয়েছে। 15ই ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধুকে জেল গেটে নিয়ে আসা হলো। মনে রেখো, বঙ্গবন্ধুকে তার স্থানান্তরিত করবে, অন্য জেলে পাঠিয়ে দেবে কয় তারিখে? 15 তারিখ। এ কথা বলে নিয়ে এসেছে যে তার সাথে আলোচনা আছে, অনশন ধর্মঘটের ব্যাপারে কথা বলবে, এবং মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে যে তাদের সাথে আলোচনা আছে। কয়েক মিনিট পরে জেলখানায় যে মালামাল থাকে, কিছু বইপত্র, কাপড় চোপড় এগুলো থাকে, সেগুলো জমাদার সাহেব নিয়ে হাজির। জমাদার বলতে বোঝায় একজন কর্মচারী, সর্দার বা হেড কনস্টেবল বলা যায়। তো এরকম জমাদার সাহেব সবকিছু নিয়ে এসেছে, তার কাপড় চোপড় নিয়ে এসেছে, সবকিছু নিয়ে এসেছে। বললাম ব্যাপার কি? বলে যে আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে, কর্তৃপক্ষ, অথরিটি। বলে জিজ্ঞাসা করলাম কোন জেলে? এগুলো বলা নিষেধ। তোমরা খেয়াল করে দেখবে যে অনেক সময় পুলিশ ধরলে চোখ বেঁধে দেয়, যেন কোথায় আসলো, কোথায় নিয়ে আসা হলো এটা না জানতে পারে, না বলতে পারে কাউকে। কেউ কিছু বলে না, প্রকাশ করে না। এদিকে আর্মড পুলিশ, সশস্ত্র পুলিশ, আইবি অফিসার। প্রশ্ন হয়, আইবি অফিসার বলতে কাদেরকে বোঝানো হয়? এরা মূলত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি। গোয়েন্দাদের লোকজন থাকে, কারণ সে কার সাথে কথা বলছে, কার সাথে চিঠি আদান প্রদান করছে, এই বিষয়গুলো দেখাশোনার জন্য লোক রাখা হয় গোয়েন্দা বিভাগের। তো খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে, খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন হয়, বঙ্গবন্ধুকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে কোথায় পাঠানো হয়েছিল?
ফরিদপুর জেলে কত তারিখে পাঠানো হয়েছে? 15 তারিখে ওখান থেকে মুক্তি দেওয়া হয়েছে। পরে একটু সময় লাগবে, আমরা যদিও পরে দেখব। দুইজনকেই এক জেলে পাঠানো হচ্ছে, দুইজনকেই ফরিদপুর জেলে পাঠানো হচ্ছে, মহিউদ্দিন এবং বঙ্গবন্ধু। তখন 9টা বেজে গেছে, সকাল 9টা। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে। একটা প্রশ্ন এসেছিল, নারায়ণগঞ্জ থেকে কখন জাহাজ ছাড়তো? 11টায়, যদিও রাত 1টায় আরেকটা জাহাজ ছাড়বে, অপশানে যদিও এটা ছিল না। সেই জাহাজ ধরার জন্য তারা তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি করছে বলে আমি দেরি করতে শুরু করলাম, সময় ক্ষেপণ করছেন, কারণ তা না হলে কেউ জানবে না আমাদের কোথায় পাঠানো হচ্ছে। প্রথমে আমাদের বইগুলো এক এক করে মেলাতে শুরু করলাম। অনেক সময় বইটই পড়তে দেয়, পত্রিকা পড়তে দেয়, কয়েদির অবস্থা বুঝে বেশি পানিশমেন্ট দিলে তখন আর বইটাইও দেয় না, সবকিছু নিয়ে নেয়। তো অনেক বঙ্গবন্ধুর বই আছে, এগুলো মিলাচ্ছে যে কি কি এনেছিলাম ইত্যাদি। তো হিসাব নিকাশ, কত টাকা খরচ হয়েছে, হয়তো কিছু কেনাকাটা করেছে, এরকম খরচ হয়েছে, এগুলো কত টাকা আছে হিসাব করছে, সময় কাটাচ্ছে। দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। 11টায় জাহাজ, সময় কাটাচ্ছে। রওনা করতে আরো আধা ঘন্টা, 10:30টা বাজিয়ে দিলাম। সহকর্মীদের গন্তব্যস্থল জানানোর জন্যই মূলত তিনি সময় ক্ষেপণ করছেন। প্রশ্ন এসেছিল তিনি দেরি কেন করছেন, বলে সহকর্মীদেরকে তিনি জানিয়ে দেবেন যে কোথায় পাঠানো হচ্ছে। তখন তার মোবাইল ছিল না। কর্মচারীরা তাড়াতাড়ি করছিল। সুবেদার সাহেব একটা পোস্ট, সৈনিক যেমন একটা পোস্ট, সুবেদার পুলিশের একটা পোস্ট, তো ওনার তাড়াহুড়া করছে। বলে সুবেদার সাহেব পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জ ছিল। পাকিস্তান হওয়ার সময় বলতে 1947 খ্রিস্টাব্দে, যখন ভারত পাকিস্তান ভাগ হলো, তোমরা জানো 1947 খ্রিস্টাব্দে মূলত ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল। পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। এই পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল, তিনি তখন ওইখানে কর্মরত ছিলেন, সুবেদার সাহেব, মনে রেখো। এবং সে একজন বেলুচি ভদ্রলোক। সে কে? ওই সুবেদার সাহেব। বেলুচি বলতে বোঝায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ, এটা বেলুচিস্তান প্রদেশ। এই বেলুচিস্তান প্রদেশের লোক, আমরা যেমন বাঙালি, আর উনি হলো বেলুচি। বেলুচিস্তান প্রদেশের অধিবাসীদেরকে বেলুচি বলা হয়। আমাকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করতো। কে? ওই সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতো এবং শ্রদ্ধা করতো। আমাকে দেখেই বলল, ইয়ে क्या बात है, आप জেলখানা মে, মানে আপনি জেলখানায়, ব্যাপার কি, এটা কেমন কথা? আমি বললাম কিসমত, মানে আমার ভাগ্য, আমার কপাল আমাকে এখানে এনেছে। আমি তো খারাপ কিছু করি না, আমি তো মানুষের অধিকার আদায়ের কথা বলি, ভালো কথা বলি, তারপরেও আমাকে জেলখানায় থাকতে হয়, কারণ আমার ভাগ্য। আর কিছুই বললাম না। বিজ্ঞানে তো এগিয়েছে যে চোখ, কান, নাক, লিভার, এমনকি কিডনি পর্যন্ত বদলে ফেলা যায়, শুধু কপালটারই কিছু করা গেল না। কপাল খারাপ যাদের, তাদের নানা রকম কারণে অকারণে শাস্তি পেতে হয়, বিপদে পড়তে হয়। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।